আসসালামু আলাইকুম এভরিওয়ান। ভিডিও থাম্বনেল দেখে তো বুঝেই গেছেন ঠিক কতগুলো দিন পর কি নিয়ে হাজির হয়েছি। তাহলে চলুন বেশি কথা না বাড়িয়ে অনুভূতি গল্প সিজন 4 এর ট্রেইলার দিয়ে শুরু করা যাক। মৃত্যু না মুক্তি? থমথমে নীরব পরিবেশে সকলের মস্তিষ্কে যেন এই একটাই প্রশ্ন ঘুরপাক খাচ্ছে। কেমন হতে চলেছে সবার মাঝে দাঁড়িয়ে থাকা আকাশের ভাগ্য, যাকে কড়া নিরাপত্তায় রাখা হয়েছিল এই কয়েকটা দিন। এই মুহূর্তেও চার হাত পা শিকলে বাঁধা। রাজের হালকা ইশারায় একজন লোক এসে খুলে দিল সেই শিকল। অতঃপর রাজ নিলয়ের দিকে দৃষ্টি নিক্ষেপ করতেই নিলয় তার হাতে থাকা ছুরিটা হালকা ছুঁড়ে মারল তার দিকে। স্বাভাবিকভাবেই তা মুঠো করে ধরে আকাশের দিকে তাকায় রাজ। ছাড়া পেয়ে নীরবে এক হাত দিয়ে অপর হাতের কবজি কষলে নিল আকাশ। অতঃপর গগনের পানে চেয়ে একটা লম্বা শ্বাস ছেড়ে নিজের মাঝে বলে, পরিশেষে তবে এই অভিশপ্ত জীবনের সমাপ্তি হতেই চলল আজ। পরিস্থিতি এইভাবে প্রতিটা মানুষকে শিক্ষা দিয়ে যায়। মানুষ যতই ক্ষমতার অধিকারী হোক না কেন, মৃত্যু একদিন তার দুয়ারে কড়া নাড়তে আসবেই। রুশান এবং রাইসা। মৃদু বাতাস বইছে শহর জুড়ে, হয়তো বৃষ্টি নামবে একটু পর। ব্যালকনিতে নীরবে বাইরের দিকে দৃষ্টিপাত করে দাঁড়িয়ে আছে রাইসা। মনে তার একরাশ বিষণ্ণতা, মুখে গম্ভীরতার ছাপ স্পষ্ট। পাশের টবের মাঝে ফোটা ফুলগুলো দোল খাচ্ছে বাতাসে। দৃষ্টি ফিরিয়ে ফুলগুলোর দিকে নীরবে তাকিয়ে রইল রাইসা। অনুভব করে ফুল ফোটে বলেই তো গাছগুলোর এত কদর, তাই না? নয়তো আগাছার সাথে তার পার্থক্য থাকলো কই? ভাবতেই একটা ভারী শ্বাস ছাড়ল রাইসা। এর মাঝেই রুশানের উপস্থিতি বুঝতে পেরে চোখের কোণে জমা অশ্রুকণা মুছে নিল সে। পেছন থেকে রুশান দুই বাহুতে হাত রাখতে ঘুরে দাঁড়ায়। রুশানের শান্ত দৃষ্টি তার মুখে স্থির হয়ে রইল খানিকটা সময়। অতঃপর নীরবতা ভেঙে শান্ত স্বরে বলল, আজ আবারও কাঁদছো? রুশানের এমন প্রশ্ন রাইসার কষ্টকে বাড়িয়ে দিল দ্বিগুণ। ফের অশ্রুকণা গড়িয়ে পড়ল গাল বেয়ে। রুশান বুকে টেনে নিল তাকে। রিমি আহত স্বরে বলল, আমি আর পারছি না। আমার স্বপ্নটা সারা জীবন স্বপ্ন হয়েই থেকে যাবে। এটা আমি মানতে পারছি না। আমি তো জীবনে তেমন বড় কোনো পাপ করিনি। তাহলে সৃষ্টিকর্তা এ আমাকে কোন পাপের শাস্তি দিচ্ছে বলুন তো? এই মুহূর্তে রুশানের কি বলে সান্ত্বনা দেওয়া উচিত? সে নিজেও তো একই দহনে পড়ছে প্রতিনিয়ত। তবুও নিজেকে শান্ত রাখলো রুশান। রাইসার মাথায় হাত বুলাতে বুলাতে বলল, জন্ম মৃত্যু একমাত্র সৃষ্টিকর্তার আদেশেই পরিচালিত হয়। আমরা তার প্রতি বিশ্বাস রাখি। তিনি আমাদের অবশ্যই হতাশ করবেন না। তিনি চাইলে আমাদের ঘরে অবশ্যই একটা সোনামণির আগমন হবে। দেখো, আমাদের প্রথম সন্তান কোনো রাজকন্যা হয়েই আমাদের ঘরকে আলোকিত করে তুলবে। জোরপূর্বক একটা হাসি দিয়ে আবার নীরব হয়ে গেল রাইসা। এমনটা কি আদৌ হবে, নাকি সবটাই কেবল একটা সান্ত্বনা? নিবিড় আর নীলা। চট্টগ্রাম চকবাজারে রাস্তার পাশ ধরে দ্রুত পায়ে হেঁটে যাচ্ছে একটা মেয়ে। মুখটা ঢেকে রাখা তার পায়ের গতি জানান দিচ্ছে হয়তো কারো থেকে পালাতে ব্যস্ত সে। কিন্তু কে সেই মানুষটা যার কাছ থেকে নিজেকে আড়াল করতে চাইছে? মুখের কাপড়টা হাত দিয়ে ধরে রেখে একইভাবে ছুটছে সে, কিন্তু আচমকাই থেমে গেল তার দুটি পা। এখন একটি অ্যাড চলবে, আপনারা চাইলে স্কিপ করতে পারেন। গেম খেলতে খেলতেই যদি মোবাইলে টাকা ঢুকে যায় তাহলে কেমন হয়? মোস্ট প্লে দিচ্ছে সেই সুযোগ। শুধু অ্যাপ ডাউনলোড করলেই পাবেন 200 বোনাস আর লগ ইনে 122 ফ্রি স্পিন। প্রতি ডিপোজিটে আছে 4.5% বোনাস প্লাস 140 ফ্রি স্পিন। বন্ধু রেফার করলে জিতে নিন 1200 বোনাস। জন্মদিনে স্পেশাল গিফট 2000। এভিয়েটর খেলুন, আকাশে উঠুন আর পান 50,000 টাকা পর্যন্ত ক্যাশব্যাক। দৈনিক 650% স্লট, বুস্ট 13,000 পর্যন্ত। সুপরিচিত এবং নিরাপদ লেনদেন মাধ্যম বাংলাদেশে বিকাশ, নগদ, রকেট উপায় ট্রান্সফার সুবিধা। এখনই নিচের পিন করা কমেন্ট থেকে মোস্ট প্লে অ্যাপে রেজিস্ট্রেশন করুন আর শুরু করুন উপার্জনের যাত্রা। সামনে দাঁড়িয়ে থাকা মানুষটার দিকে তাকাতেই যেন পুরো শরীর কেঁপে উঠল থরথর করে। কারণ মানুষটা আর কেউ না, নিবিড়। আর কিছু ভাবার আগেই মেয়েটার এক হাত ধরে টেনে খানিকটা আড়ালে গিয়ে দাঁড়ায় নিবিড়। মুখোমুখি দাঁড়িয়ে পরপর কয়েকটা শ্বাস ছাড়ল সে। হালকা টানে মুখের কাপড়টা সরাতেই নীলার চেহারাটা ভেসে উঠল তার সামনে। এটাই সেই মুখ যে তার এলোমেলো জীবনটাকে হুট করে গুছিয়ে দিয়ে ফের হারিয়ে গেল তাকে গভীর সমুদ্রে ফেলে। নীলা খানিকটা ভীত হয়ে চেয়ে রইল নিবিড়ের দিকে। নিবিড়ের পরপর শ্বাস নেওয়ার মাত্রাটা এখনো আগের মতোই রয়েছে, যেন নিজেকে কিছুতেই শান্ত করতে পারছে না। অতঃপর চোখ বুজে খানিকটা সময় নিয়ে নিস্তেজ স্বরে বলে, কি ভাবছো? তোমাকে আমি চিনতে পারবো না? কোথায় খুঁজিনি তোমাকে? আমার সাথে এমনটা কেন করলে নীলা? তোমার মনে কি কখনো আমার জন্য একটু মায়া জন্মায়নি? তুষার আর ফারিহা। কপালের রক্ত মুছে নিয়ে খুব মনোযোগ সহকারে তুষারের মাথায় ব্যান্ডেজ করছে ফারিহা। হালকা ব্যথায় ঔষধক শব্দ করলো তুষার। ফারিহা একটু সতর্ক হয়ে বলল, ব্যথা লাগছে? বিপরীতে তুষার খানিকটা রাগ প্রকাশ করে বলে, খুন করার পর লাশকে জিজ্ঞেস করছে মরে গেছো? খানিকটা চোখ বুজে একটা শ্বাস নিল ফারিহা। অতঃপর স্বাভাবিক স্বরে বলে, তুমি বারবার 4 বিয়ের কথা বলো কেন? তুষার ফের বলে,
তুমি কি মজাও বোঝো না? এমন মজা শুনতে আগ্রহী না আমি। এবার থেকে মজা করেও এটা যতবার মুখে আনবে তোমার মাথা আমি ততবার ফাটাবো। তুষার একটা লম্বা শ্বাস ছেড়ে বলল, হায় আল্লাহ, এটা কি দিলে আমাকে? আমাকে ধৈর্য দাও, নয়তো সে আরেকবার এমন করলে আমি তাকে মাথায় তুলে আছাড় মারবো। মরে গেলে তখন সত্যি আর একটা বিয়ে করে আনবো আমি কিন্তু ঘর খালি রাখবো না। যদিও ফারিহাকে খোঁচা দিতে এমনটা বলেছে সে, কিন্তু ফারিহা তার কথাটা কানে তুলেছে বলে মনে হচ্ছে না। তবে গিট্টু দেওয়ার মুহূর্তে মুখ খিচে জোরে দুদিকে টান দিতেই তুষার ফের সূচক শব্দ করে উঠল। ফারিহা একটা শ্বাস ছেড়ে বলল, শেষ। বলেই তুষারের কপালে একটা চুমু দিয়ে বলল, এবার কিছুক্ষণ বিশ্রাম নাও জামাইজান, এমন ভুল আর করো না। অতঃপর সোজা হয়ে দাঁড়িয়ে বলে, আমি মরে যাওয়ার পরও যদি তুমি অন্য কাউকে বিয়ে করার চিন্তা মাথায় আনো, তখনও আমি আত্মা হয়ে তোমায় তাড়া করব। রাজ আর আরোহী, তোমার সুরবিহীন ফুল দিয়ে কি করব আমি? তুমিহীন বসন্তেই বা কি আনন্দ? তুমি ছাড়া সূর্যোদয় কি কাজে আসবে আমার? তোমার অস্তিত্বহীন এই বিশ্ব জগতেই বা কি আছে আমার? তোমার পরশহীন নেমে আসে যে বৃষ্টি, তা আমি চাই না। মৃদুমন্দ বাতাসও আমি চাই না। নক্ষত্রগুলো জলজল করতে চাইলে তোমাকে নিয়েই জ্বলুক। তুমিহীন আকাশে জলজল তারাও আমি চাই না। বুলবুলিরা কিছু বলতে চাইলে তোমাকে নিয়েই বলুক। তোমার কথা ছাড়া বুলবুলির কণ্ঠও আমি শুনতে চাই না। আমার আশা আকাঙ্ক্ষা যদি তুমি হও, পড়ুক তবে আমার হৃদয় দেশে আগুন যদি পোড়াতে চায় আমাকে, তোমার ভালোবাসার আগুন যেন তা হয়। তুমি ছাড়া কারো প্রেমে যদি ভস্ম হয় আমার হৃদয়, সে হৃদয় আমি চাই না, সে আগুন আমি চাই না, পরিত্রাণও আমি চাই না। পেছন থেকে আরোহীর দুই কাঁধে হাত রেখে দাঁড়িয়ে আছে রাজ। এতটুকু বলেই থামলো সে। আলতো করে চুমু এঁকে দিল আরোহীর মাথার একপাশে। বিপরীতে মৃদু হাসলো আরোহী। ঘুরে দাঁড়িয়ে রাজের মুখোমুখি হলো সে। মিষ্টির স্বরে প্রশ্ন ছুড়ল, কার লেখা এটা? রাজ শান্ত স্বরে বলে, ফাতেহ সুলতান মেহমেদ। ফের হাসলো আরোহী। অতঃপর বলে, কিন্তু আপনার কণ্ঠে দারুণ মানিয়েছে এটা। মৃদু হাসলো রাজও। অতঃপর এতক্ষণ ধরে আরোহীর আঁকা চিত্রটার দিকে দৃষ্টি আটকালো তার। দেখে শহরের রাস্তা, যেখানে পড়ে আছে অসংখ্য লাশ। কেউ তাদের গুলি করছে, আর কেউ সেই লাশগুলো টেনে নিয়ে যাচ্ছে। রক্তে লাল হয়ে আছে রাস্তাঘাট, যেন খুবই নৃশংস এই বাস্তব চিত্র। রাজ খানিকটা সময় সেই চিত্রটার দিকে চেয়ে থেকে বলে, কোন ঘটনাকে উদ্দেশ্য করে এঁকেছো এটা? ছবির দিকে চেয়ে হালকা ঠোঁট উল্টালো আরোহী। অতঃপর রাজের দিকে দৃষ্টি ফিরিয়ে বলে, জানি না, আমি মন যা বলেছে তাই এঁকেছি। এত কিছু ভাবিনি। কিছুটা সময় নীরব রইল রাজ। অতঃপর বলল, ছবিটা আঁকা শেষ হলে আমায় দিও। আচ্ছা। প্রাণবন্ত মনে হচ্ছে এই মুহূর্তে চোখের সামনে ঘটে চলেছে এটা। বলতে হবে তুমি একজন গুণী শিল্পী। প্রশংসায় হালকা হাসলো আরোহী। অতঃপর বলে, আপনি রক্ত দিয়ে ছবি আঁকেন, আর আমি সামান্য রং দিয়ে। কোনটা কঠিন ও কোনটা বেশি গুরুত্ব বহন করে বলুন তো? খানিকটা নীরব রইল রাজ। ছবিটার থেকে দৃষ্টি সরিয়ে আরোহীর দিকে চেয়ে বলে, দুটো চিত্রই তাদের জায়গা থেকে ভিন্ন। তবুও রং দিয়ে আঁকা ছবি সময়ের সাথে হারিয়ে যায়, কিন্তু রক্ত দিয়ে আঁকা ছবি শত বছর পরও ইতিহাস হয়ে সামনে আসে। বারিশ আর বিহান গ্লাসে হাত রেখে বাইরের দিকে দৃষ্টি নিক্ষেপ করে আছে বারিশ। চেহারায় গম্ভীরতার ছাপ স্পষ্ট। বিহান সেই গ্লাসে বোতল হতে অ্যালকোহল ঢালতেই তাতে চুমুক দিল সে। বিহান তার দিকে দৃষ্টি স্থির রেখে বলে, আমাদের বাবা বিপ্লব তালুকদারের মতো মহান ব্যক্তিকে হত্যার মধ্য দিয়ে রাজ তার সীমা ছাড়িয়ে গেছে। বারিশ ফের গ্লাসে চুমুক দিয়ে বলে, রাজ তার সীমা নিজেই তৈরি করে, এটা ভুলো না। বলেই খানিকটা নীরব রইল বারিশ। অতঃপর ফের বলে, এই মুহূর্তে রাজের পেছনে সমর্থন দেওয়া সবচেয়ে বড় শক্তি কে জানো? বিপরীতে বিহান খানিকটা ভ্রুকুচকে বলে, আহমেদ সাইফ। বারিশ তার দিকে চেয়ে বলে, তিনি রাজের সামনে এমন এক প্রাচীর যা ভেদ করতে না পারলে রাজ অব্দি পৌঁছানোর কারো সাধ্য নেই, আর আমাদের সর্বপ্রথম সেই প্রাচীরকেই গুড়িয়ে দিতে হবে। বিহান ফের বলে, তুমি কি আহমেদ সাইফকে ক্ষমতাচ্যুত করার পরিকল্পনা সাজাতে শুরু করেছো? হালকা হাসলো বারিশ। অতঃপর বলে, যুক্তরাষ্ট্রও সেটাই চায়। তারা এই অঞ্চলের বৃহত্তর ঘাঁটি চায়, যা দিয়ে তারা মধ্যপ্রাচ্যের মতো দক্ষিণ এশিয়াও নিয়ন্ত্রণ করতে পারবে। কিন্তু আহমেদ সাইফ ক্ষমতায় থাকলে তাদের পরিকল্পনা বাস্তবায়ন হওয়ার সম্ভাবনা নেই বললেও ভুল হবে না। কাজেই এখানে যুক্তরাষ্ট্রের সমর্থন আমাদের জন্য প্লাস পয়েন্ট। মনে রেখো, আমরা কেবল এ ভূমিতে বাবার প্রতিশোধের জন্যই পা রাখিনি। আমরা বাবার মতো শুরুতেই রাজকে প্রতিপক্ষ বানানোর মতো ভুল করব না। ধৈর্যের ও সতর্কতার সাথে পা ফেলতে হবে আমাদের। শীঘ্রই যুক্তরাষ্ট্র এখানে পুতুল সরকার বসাবে, যে সম্পূর্ণই আমাদের নিয়ন্ত্রণে নিয়ন্ত্রিত হবে। আর তখন থেকে আমাদের হাত ও রক্তের রঞ্জিত হতে শুরু করবে। তার আগে আমাদের উদ্দেশ্য কেউ আঁচও করতে পারবে না, এটা আমাদের মাথায় রাখতে হবে। বলেই গ্লাসে চুমুক দিয়ে বাইরের দিকে দৃষ্টি নিক্ষেপ করলো বারিশ। স্বাভাবিক স্বরে ফের বলে, আমরা এ অঞ্চলে অর্থনৈতিক বিনিয়োগের ক্ষেত্রে যুক্তরাষ্ট্রের প্রতিনিধিত্ব করছি।
কাজেই রাজ আমাদের মারতেও সাহস পাবে না আর সহ্যও করতে পারবে না। আর আমরা ওই দিনটা অবধি অপেক্ষা করব, যেদিন রাজের পায়ের নিচ পিষ্ট করে ফেললেও তার হয়ে মাথা তুলে দাঁড়ানোর মতো কেউ থাকবে না। আমি তাকে আমার সামনে পৃথিবীর সবচেয়ে অসহায় মানুষ হিসাবে দাঁড় করাতে চাই, কারণ একটাই, প্রতিশোধ আমার প্রতিশ্রুতি আর শাসন আমার অঙ্গীকার। রাজ আর নিলয়। বাইরে মুষলধারে বৃষ্টি, হালকা আলোয় অন্ধকারাচ্ছন্ন ঘরে মাগরিবের নামাজ শেষ করে রাজ। মোনাজাত শেষের জায়নামাজটা তুলে ভাঁজ করে রাখতেই নিলয়ের আগমন ঘটল সেখানে। ঠক ঠক পায়ে রাজের দিকে এগিয়ে আসতেই পেছনে ফিরে তাকায় রাজ। নিলয় কয়েকটা ছবি হাতে তার সামনে এসে দাঁড়াতেই শান্তস্বরে প্রশ্ন ছড়ল, কি এমন তথ্য তোর মতো পাথর মনের মানুষকেও এতটা উত্তেজিত করে তুলেছে? নিলয় আশেপাশে এক নজর দৃষ্টি বুলিয়ে রাজের দিকে তাকালো, অতঃপর বলে, বারিশ ও বিহান। প্রশ্নবোধক দৃষ্টিতে খানিকটা ভ্রু কুচকালো রাজ। নিলয় ফের বলে, গুপ্তচর থেকে সন্দেহজনক তথ্য এসেছে। বারিশ ও বিহান গোপনে যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থা CIA এর হয়ে কাজ করছে, তারাও তার সিক্রেট এজেন্ট। বলেই থামলো নিলয়। খানিকটা নীরব থেকে ফের বলে, দে চেঞ্জ দেয়ার রিলিজিয়ন। মুহূর্তেই খানিকটা ক্ষিপ্তের ন্যায় নিলয়ের দিকে দৃষ্টি নিক্ষেপ করে রাজ। নিলয় ফের বলে, তারা ছোটবেলা থেকেই যুক্তরাষ্ট্রে বড় হয়েছে, এমনকি তারা সেখানকার ড্যালাস থিওলজিক্যাল সেমিনারি থেকে প্রশিক্ষিত, যেখান থেকে প্রভাবিত হয়ে পরিশেষে তারা যুক্তরাষ্ট্রের পরিপূর্ণ সমর্থন পেতে ইসলাম ধর্ম ত্যাগ করে খ্রিস্টান ধর্ম গ্রহণ করেছে। হিজ নেম ইজ নট বারিশ তালুকদার, হি ইজ নাও বারিশ রোজারিও। রাত তখন 2:30। ঢাকা সেন্ট অ্যান্ড্রুজ চার্চে নিজেকে কালো চাদরে মুড়িয়ে দাঁড়িয়ে আছে বারিশ। আবছা আলোয় পুরো ঘরটি অন্ধকারাচ্ছন্ন করে রাখা হয়েছে। যদিও চার্চটি বিকেল 5টার মাঝেই বন্ধ হয়ে যায়, তবে ধর্মীয় অনুষ্ঠান বা অনুমতি সাপেক্ষে রাতে প্রবেশ করতে পারে, তবে তা খুবই সীমিত। কাজেই এই মুহূর্তে বারিশ ব্যতীত অন্য কারো অস্তিত্ব সেখানে নেই। এর মাঝেই দরজার সামনে এসে দাঁড়ালো বিহান। তার শরীরও কালো চাদরে ঢাকা। মুখ থেকে হালকা কাপড় সরিয়ে একজনকে জিজ্ঞাসা করলো, বারিশ কি ভেতরে? লোকটা হ্যাঁ সূচক জবাব দিল। আর কিছু না বলে ভেতরে প্রবেশ করলো বিহান। বারিশের পাশে এসে দাঁড়িয়ে ক্রুজ চিহ্নটার দিকে দৃষ্টিপাত করলো সে। অতঃপর বলল, আমরা রাজকে আর কতদিন সহ্য করব? আমরা কেন তাকে মেরে ফেলছি না? বিপরীতে বারিশ শান্তস্বরে বলে, তোমাকে আগেই বলেছি, ধৈর্য যা মানুষকে সঠিক পথ দেখাতে সাহায্য করে। আর রাজের ভদ্রতা দেখে বিভ্রান্ত হবে না। তুমি তাকে যতটা হালকা ভাবে নিচ্ছ, বাস্তবতা তেমন হলে তাকে আমাদের বাবাই মেরে ফেলতে সক্ষম হতো, আমাদের আসতে হতো না। বলেই থামলো বারিশ। বিহান কিছু বলতে যাবে তার আগেই বারিশ ফের বলে ওঠে, আমরা অযথা যুক্তরাষ্ট্রের মতো স্বর্গরাজ্যে ছেড়ে এ ভূমিতে পা রাখিনি। আমাদের হারানোর মতো আর কিছুই অবশিষ্ট নেই, কিন্তু রাজের অনেক কিছুই আছে। রাজ এমন একটা শিল্পী যে রক্ত দিয়ে ছবি আঁকতে পছন্দ করে, কিন্তু এবার সে রক্ত তার শরীর থেকেই প্রবাহিত হবে। বলেই সামনে থাকা ক্রসের দিকে তাকায় বারিশ। চোখ বুজে হাতের আঙুলে কপাল পেট ও ডান কাঁধ বাম কাঁধ ছুঁয়ে বলে, ধৈর্যকে শক্ত করো, মহান যিশু আমাদের পাশে আছেন। আসসালামু আলাইকুম এভরিওয়ান। অনুভূতি গল্পের ট্রেলার কিন্তু এখানেই শেষ। অনুভূতি গল্পের প্রথম পর্ব কিন্তু রাত 9টায় পেয়ে যাবেন। সো দেখা হবে পরবর্তী ভিডিওতে। আর হ্যাঁ গাইস, ভিডিওটার শেষে কিন্তু গুরুত্বপূর্ণ কিছু কথা বলবো, সেগুলো অবশ্যই শুনবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।